স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আমি রজনীগন্ধার জন্য মামলা খেতে রাজি আছি, তবু রজনীগন্ধাকে কেউ কুদৃষ্টিতে তাকালে আমি সহ্য করব না। এই ছেলে যে 5 লাখ টাকার বিল করাইছে এর থেকে নেবেন। বলে রজনীর হাত ধরে টানতে টানতে নিচে নেমে এলো প্রান্তিক। রজনী প্রান্তিকের হাত ঝাড়ি মেরে বলল, ছেলেটিকে এইভাবে বিপদে ফেলে এলেন কেন? তুমি জানো না আমার বউয়ের দিকে খারাপ নজর দিছে। দু একটা মাইর দিয়ে ছেড়ে দিতেন, এটা বেশি হলো না? শুয়োরের বাচ্চার চোখ দুটা তুইলা ফেলি না, ওর ভাগ্য ভালো 2 দিন পর আমার বিয়ে, তাই চাইছি না যে আপাতত কিছুদিন জেল খাটতে। অত টাকা ড্রেস আনলে কে পরবে? আমি কিন্তু পরবো না। তুমি ভাবলে কিভাবে অন্য টাকার পোশাক তোমাকে পরতে দিব? এগুলো সব পথের গরিব মানুষদের দান করে যাব। আপনি কি? হ্যাঁ, তোমার প্রেমে ফিদা, জাস্ট আর কিচ্ছু না। প্রান্তিক রজনীকে নিয়ে বাড়িতে ফিরে এলো। বাড়ির গেটে বসে আছে প্রিয়তা, আঞ্জুমান, মাহবুব, শ্রাবণ, অন্তু। প্রান্তিককে ফিরতে দেখেই সবাই হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালো। বাইক স্ট্যান্ড করতেই রজনী বাইক থেকে নামলো। রজনীকে দেখে শ্রাবণ আর অন্তু দুজনেই হেসে দিল। শ্রাবণ এগিয়ে গিয়ে বলল, ভাই আসসালামু আলাইকুম। ভাবি আসসালামু আলাইকুম। রজনী দুজনের দিকেই রাগি চোখে তাকালো। অঞ্জুমান, মাহবুব, প্রিয়তা সবাই অবাক। প্রান্তিক শ্রাবণকে ইশারা করে দিয়ে বোঝালো বাড়ির সবাইকে বলতে, বলেই সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো। মুখে বিশ্বজয়ের হাসি, চোখ মুখে লজ্জার আভা প্রান্তিকের। শ্রাবণ বলল, আন্টি এই সেই মেয়ে ভাই যার জন্য পাগল হয়ে গিয়েছে। মাহবুব আর আঞ্জুমান বেশ অবাক হলো। এই সেই মেয়ে? এই সেই সৈয়দ মনসুর আলীর মেয়ে? মেয়ে তো দেখতে সত্যি মাশাআল্লাহ। প্রিয়তা লাফিয়ে উঠে বলল, এই সেই মেয়ে যাকে ভাইয়ার জন্য দেখেছিলাম, আমার বেস্ট ফ্রেন্ড যাকে আমি বানাতে চেয়েছিলাম। উফ, আমার দোয়া এভাবে কবুল হলো কিভাবে? রজনীর ভীষণ লজ্জা করছে। সবাই তার দিকে কি বিশ্রীভাবে তাকাচ্ছে। এত লজ্জা সে আগে পায়নি। মাহবুব বলল, ছেলের বউকে কিছু দিয়ে বরণ করব না? আঞ্জুমান সাথে সাথেই নিজের গলার বড় হার খুলল রজনীকে পরানোর জন্য, কিন্তু রজনী বাধা দিয়ে বলল, প্লিজ আন্টি, কিছু করলে আমার মা বাবার অনুমতি নিয়েই করবেন। আমি এটা নিতে পারবো না। বেয়াদবি মাফ করবেন আন্টি। আমি এখানে শুধুমাত্র প্রিয়তার বন্ধু হিসেবেই এসেছি। বুঝতে পারছি মা, তুমি একটুও চিন্তা করো না, এই বাড়িতে রিল্যাক্সে থাকতে পারো তুমি। এই তোরা কেউ রজনীকে আর ভাবি ডাকিস না তো, তাহলে ওর আনইজি লাগবে। প্রিয়তা, তোমার একটা সুন্দরী ভাবি শ্রাবণের জন্য দেখো। প্রিয়তা রাগী চোখে তাকালো অন্তুর দিকে। অন্তু বলল, আমাকে কি চোখ দিয়ে গিলে খেতে চাও তুমি? তুমি চাও না আমি মিঙ্গেল হই? প্রান্তিক ভাইয়ের জন্য তো এমনিতে মেয়েরা ফিদা, আমাদের জন্য তুমি একটু ব্যবস্থা করো। অন্তু ভাই, আপনার জন্য ব্যবস্থা করতে পারি, কিন্তু শ্রাবণের জন্য না, বুঝলেন? ভুল করছো তুমি, মামা তো বোন, ভুল করছো, একদিন বুঝবা। কিসের ভুল আর কি বুঝবো? আপনার সাথে কথা আছে আমার অন্তু ভাই। এসব আজে বাজে কথা বললে আমার মাথা ঘোরাচ্ছেন আপনি। কি কথা বলো? শ্রাবণের রাগে সমস্ত শরীর টকবক করছে। অন্তু কি একটু বেশি কথা বলছে না প্রিয়তার সাথে? এদিকে প্রিয়তা খুশিতে প্রায় পাগল। রজনীকে টানতে টানতে নিজের ঘরে নিয়ে নাচ গান শুরু করলো। হ্যাঁ, তো আনন্দ প্রিয়তার আগে কখনো হয়নি। রজনীকে ধরে ধরে গান গাইছে আর নাচছে। প্রিয়তা বলল, আমার জন্মদিনের বেস্ট গিফট আজ পেয়ে গেছি আমি রজনী। রজনীর কোনো হেলদোল নেই। সে প্রান্তিককে বুঝে উঠতে পারছে না। এত মেয়ের সাথে সম্পর্ক, অথচ তার জন্য সব মেয়েদের সাথে খারাপ ব্যবহার করতে দুবার ভাবছে না। উদ্দেশ্য কি প্রান্তিকের? রজনীকে থম মেরে থাকতে দেখে প্রিয়তা বলল, তুই এত অখুশি কেন রে রজনী? আমার ভাইয়ের বউ হবি, তা খুশি না? তুই যদি একাধিক নারীতে আসক্ত, মারামারি করা কোনো ছেলের প্রপোজাল পাস, খুশি হবি? প্রিয়তা রজনীকে খাটের ওপর বুঝিয়ে বলল, ভাইয়া একাধিক নারীতে আসক্ত নয় পাগলি। ড্যাশিং দেখতে ছিল তো, লাইফে কেউ ছিল না, এই মেয়ে সেই মেয়ে এসে গায়ে পড়লো। ভাইয়া 2-4 দিন কথাও বললো এই যা, আর মারামারি কারণ ছাড়া করে না, ট্রাস্ট মি। ভাইয়া যখন একবার বলেছে তোকে বিয়ে করবে, দেখিস তোকে জীবন দিয়ে ভালোবাসবে, তোর কল্পনারও বাহিরে। মানুষকে এত বিশ্বাস করা ঠিক না প্রিয়তা। শ্রাবণকে দেখ, ওর ভালোবাসায় ঘাটতি আছে, ও তো মারামারি করে। ওভার কনফিডেন্স সামটাইমস কিল আস প্রিয়তা।
এখন চল, রেডি হতে হবে। শ্রাবণ একটা লাল শাড়ি প্রিয়তাকে দিয়ে প্রিয়তার রুমে পাঠিয়ে দিল। প্রিয়তার রুম থেকে বেরিয়ে গেল শ্রাবণের সাথে কথা বলতে। হঠাৎ রজনীর মনে হলো কেউ একজন উকি দিয়ে তার কাপড় চেঞ্জ করা দেখছে। রজনী দেখছে দুজোড়া কালো চোখ তার দিকে তাকিয়ে আছে। রজনী দ্রুত গায়ে কাপড়টা জড়িয়ে নিয়ে চিৎকার দিল। সেই চিৎকার প্রিয়তা, শ্রাবণ, অন্তু, অঞ্জুমান, মাহবুব, প্রান্তিক সবাই এগিয়ে গেল। প্রিয়তা বলল, কি হয়েছে? কেউ একজন ছিল যে আমায় দেখছিল। কথাটা প্রান্তিকের কানে যেতেই প্রান্তিকের শরীর দাও দাও করে উঠল। কেউ তার রজনীগন্ধার শরীর দেখেছিল? প্রান্তিক ওয়ালের সাথে জোরে নিজের পা লাথি মেরে বলল, হু ইজ দ্য বাস্টার্ড? কে ছিল আমার রজনীগন্ধার দিকে তাকিয়েছিল? কসম আমি জিন্দা পুইতা ফালাম ওরা এক্ষুনি। আমার রজনীগন্ধার দিকে এমনি তাকায়, নিজে ভয় যদি সুন্দর ফুল নষ্ট হয়ে যায়। কোন বাস্টার্ড ছিল এখানে? আমি আজই আর দুনিয়া দেখার শেষ দিন করে দিব। মা, তোমার ভুল হতে পারে, মনের ভ্রম। না, আমি নিজে দেখেছি। শ্রাবণ নিচে তাকিয়ে দেখল সিগারেটের ছাই। শ্রাবণ নিচু হয়ে বলল, ভাই কেউ ছিল এখানে? সিগারেটের ছাই। সিগারেট তো আমি খাই, সিগারেটের ছাই কিভাবে আসবে? তাহলে কি ভাই ডেকোরেশনে কেউ? কুত্তার বাচ্চা সবগুলোরে ঢাক। চোখ মুখ অগ্নিশিখার ন্যায় জ্বলছে প্রান্তিকের। এক্ষুনি পৃথিবীর সব লণ্ডভণ্ড করে ফেলবে। সে কল্পনাই করতে পারে না রজনীর দিকে কেউ কুদৃষ্টি দিক। ডেকোরেশনের ছেলেগুলা এক এক করে আসলো। প্রান্তিক কোনো কথাবার্তা না বলেই ডেকোরেশনের ছেলেগুলোকে প্রচুর মারধর করলো। ছেলেগুলা বুঝতেও পারলো না কেন মারলো। মাহবুব, শ্রাবণ, অন্তু না আটকালে ওদের সবারই জীবন শেষ হয়ে যেত। প্রান্তিক আঙুল তুলে বলল, ও আমার বউ রজনী, ওকে নিয়ে পৃথিবীতে কয়েক যুগ বেঁচে থাকতে চাই, তাই খুন করলাম না। আমি চাই না আমার বউ কোনো খুনির সাথে সংসার করুক। কোনো শোরের বাচ্চারা যদি ওর দিকে তাকাইতে দেখি পৃথিবী থেকে পুরুষ জাতি বিলুপ্ত করে দেবো। মাদার চোদের বাচ্চারা। প্রান্তিককে কোনোভাবেই সামলানো যাচ্ছে না। আমাদের বাড়িতে এত বড় জঘন্য ঘটনা কিভাবে ঘটলো? মনে হচ্ছে রজনীর কোথাও ভুল হচ্ছে। রজনীর চোখ ছলছল করছে। সে প্রান্তিকের দিকে সরল দৃষ্টিতে তাকালো। এর মানে আপনি অন্তত আমাকে বিশ্বাস করুন, আমি কোনো মিথ্যা বলছি না। রজনীর চোখের দৃষ্টিতে প্রান্তিক এমনি নিজেকে হারিয়ে ফেলে। তাতে আজকের দৃষ্টি ছিল তাকে বিশ্বাস করানোর মতো। প্রান্তিক একেবারেই ছারখার হয়ে গেল এই দৃষ্টিতে। প্রিয়তা রজনীকে নিয়ে নিজের রুমে গেল। রজনীর বুক ধড়ফড় করছে। সে এটা কোথায় এসে পৌঁছালো? এক্ষুনি বাড়ি যেতে পারলে শান্তি পেত। এই বাড়িটা যে বেশ ভয়ঙ্কর রজনী বুঝতে পারল। প্রিয়তা জন্মদিনের ড্রেস পরল। রজনী লাল টুকটুকে একটা শাড়ি পরল। শাড়িটা প্রান্তিকই এনে দিয়েছে। অনিচ্ছা সত্ত্বেও পরল। রজনীর থেকে কোনোভাবেই চোখ সরানো যাচ্ছে না। ডাইনিংয়ে মোটামুটি 10-12 জনের আয়োজন। প্রিয়তার পাশেই দাঁড়িয়ে আছে প্রান্তিক, রজনী, শ্রাবণ, অন্তুসহ প্রান্তিকের কয়েকজন বন্ধু। মোট মিলে 20-25 জন মানুষ হয়ে গেল আস্তে আস্তে। প্রান্তিকের পরনে সাদা শার্ট, কালো জিন্স, চোখে সানগ্লাস। সুদর্শন এক যুবক, যাকে দেখেই প্রান্তিকের এক বন্ধুর বোন বারবার প্রান্তিকের পাশ ঘেঁষে দাঁড়াচ্ছে। কোনো এক সময় প্রান্তিকের সাথে ভালো কথা হতো তার, কিন্তু প্রান্তিক সেদিকে খেয়াল দিচ্ছে না। কেক কাটা পর্ব শেষ। অন্তু আর শ্রাবণ বলা বলি করছে, আচ্ছা সিগারেট তো ভাই খায়, তাহলে কি কোনোভাবে ভাই ভাবে কি দেখছিল? কথাটা রজনীর কানে যেতেই কেমন সন্দেহপ্রবণ হয়ে উঠল। তাই তো, সিগারেট তো প্রান্তিক ও খায়। ছি, ওর চরিত্র এত খারাপ। প্রিয়তার পরনে শ্রাবণের দেওয়া পোশাক। সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। প্রান্তিকের বন্ধুর বোন প্রান্তিকের গালে কেক মাখিয়ে দিল। সাথে সাথে প্রান্তিক ভয়ে রজনীর দিকে তাকালো। অন্য মেয়ে প্রান্তিকের সংস্পর্শে আসলেই প্রান্তিক ভয় পাচ্ছে। রজনী তাকে ভুল বুঝছে না তো? প্রান্তিকের সেই ভয় সত্য হলো। রজনী অদ্ভুতভাবে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক গালের কেক মুছতে মুছতে বলল, শালি, আমি কি তোর জামাই লাগি? হ্যাঁ, অন্যের জামাইয়ের গালে কেক মেখে ঢলাঢুলি। আমার কাছ থেকে 50 হাত দূরে সর। এখন যদি মুখ থেকে চামড়াও তুলে ফেলো, আমার বউয়ের এই গাল আর স্পর্শও করবে না। ভেবেছিলাম বউয়ের সামনে মুখ নিয়ে গিয়ে বলবো, সুইট হার্ট, তোমার পবিত্র হাতের একটা আলতো স্পর্শ দাও আমার গালে। তার পিন্ডি চটকায় দিছে এই শালির বাচ্চা। বউ নিয়ে চাঁদে জমি না কিনলে আমার সংসারে টিকবে না মনে হইতেছে। বিয়ের আগে এত উতলা, এত ভয় পাও বউকে? Yes, my wife, my life.
তা লাইফ বাঁচাতে ওয়াইফকে ভয় পেতেই হবে। এরই মাঝে কেউ একজন রজনীর পেটে হাতের আঙুল দিয়ে স্লাইড করছে। রজনীর পেটে কারো হাতের স্পর্শ পেতেই রজনী বারবার সেই হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। খুব বিশ্রী ছিল সেই হাতের স্পর্শ, খুব বাজেভাবে স্লাইড করে যাচ্ছে। পাশে কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে, পেছনে প্রান্তিকও আছে, কিন্তু রজনী কাকে সন্দেহ করবে? এরই মাঝে প্রান্তিক এক টুকরো কেক রজনীর গালে স্পর্শ করতেই রজনীর কী হয়ে গেল বুঝতেও পারল না। নিজের কন্ট্রোল হারিয়ে থাপ্পড় মারল প্রান্তিকের গালে। প্রান্তিক অবাক হয়ে দেখল রজনীকে। রজনীর চোখ ছুটে যাচ্ছে রাগে আর ঘৃণায়। এই ঘৃণা ভরা দৃষ্টি প্রান্তিক সহ্য করতে পারে না। উপস্থিত সবাই ভীষণ অবাক হয়ে তাকালো। প্রান্তিক চৌধুরীর গায়ে কারো হাত মানে বিশাল একটা ব্যাপার। সবাই ফিসফিস করছে, প্রান্তিক কি এখন মেয়েটাকে আস্ত রাখবে? আর থাপ্পড় মারারই বা কারণ কি? সবার ফিসফিস শুনে প্রান্তিক বলল, গাইস, সবাই জানতে চেয়েছিলেন আমি কবে বিয়ে করব আর কেমন ধরনের মেয়ে বিয়ে করব। ওকে ফাইন, টুডে ইজ দ্য ডে। আজ আমি পরিচয় করাচ্ছি। বলেই রজনীর দিকে তাকিয়ে দেখলো এই সেই মেয়ে যাকে প্রান্তিক চৌধুরী পছন্দ করেছে। মেয়েটা যে নিঃসন্দেহে চরিত্রবান তাতে আর কোনো সন্দেহ নেই। গালে সামান্য স্পর্শ করতে মেয়েটা কেমন অন্য জগতে চলে গিয়েছে। পরপুরুষের স্পর্শ যে মেয়ের ভালো লাগে না সে মেয়ে নিশ্চয়ই আগে থেকে কোনো পুরুষের সাথে মেলামেশা করেনি। প্রান্তিক চৌধুরীর বিচক্ষণতার চোখ কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না। রজনীর চোখ ছলছল করছে, টুপ করে দুফোঁটা পানিও পড়ল। প্রান্তিকের মুখের দিকে তাকালো, মুখটা কেমন অসহায় দেখাচ্ছে। এতগুলো মানুষের মাঝে যাকে থাপ্পড় মারলো সে কিনা থাপ্পড়ের বিনিময়ে কিছু না বলে এতগুলো মানুষের মাঝে তার সম্মান হাজার গুণ বাড়িয়ে দিল। এতগুলো অচেনা মানুষের মাঝে রজনীর নিজেকে অসহায় লাগছে। সে বেরিয়ে গেল ডাইনিং থেকে। সন্ধ্যার পরপরই আকাশে চাঁদ উঠেছে। হঠাৎ প্রিয়তাদের ঘর থেকে অদ্ভুত সুন্দর ফুলের সুবাস ছড়াচ্ছে। এত ফুলের সুবাস আসছে কোথা থেকে? রজনী এদিক এদিক ঘুরে ফিরে বাইরে তাকালো। বাইরে তাকিয়ে তার মন ফুরফুরা হয়ে গেল। এত সুন্দর ফুল বাগান আছে এ বাড়িতে। ডাইনিং থেকে সবাই চলে গেল। অনুষ্ঠান সংক্ষেপে শেষ করা হলো। প্রান্তিকের মন খারাপ। সামান্য কারণে যার তেজের মানুষ ভয় পায়, আজ তার মন খারাপ। অঞ্জুমান ডাকলো, দাঁড়াও প্রান্তিক। আমি জানি আম্মু কি বলবা, প্লিজ বলো না। আমার মন ভাল লাগছে না। তুমি যা বলবা তা শুনতে আমার সত্যি ভাল লাগছে না। কিন্তু তোমাকে শুনতে হবে। যা খুশি বলো আম্মু, ওর নামে খারাপ কিছু বলো না। তোমার ছেলে ওই মেয়েকে ভালোবাসে, যাকে ভালোবাসি তার নামে খারাপ কিছু কিভাবে শুনি বলো? আর আমাদের ভালোবাসা সেটা কি ভালোবাসা নয়? আমাদের ভালোবাসা তো তো তুমি। তোমার গায়ে একটা মেয়ে হাত তুলবে আর আমরা সহ্য করব? আম্মু, এটা আমার পাপের ফল। সারা জীবন মেয়েদের তুচ্ছ করেছি। কেউ আমার জন্য হাউমাউ করে কাঁদলেও কোনো অনুভূতি আসেনি ভেতরে। এসব তারই শাস্তি। আসলে একটা ছেলেকে সাহায্য করতে হাজার হাজার ঘন্টা লাগে না, একটা মেয়ের প্রেমই যথেষ্ট। মাহবুব ছেলের দিকে তাকিয়ে বুঝল তার ছেলে রজনীর প্রতি গভীর প্রেম কেমন অন্য জগতে চলে গিয়েছে। এই মেয়ে ছাড়া তার ছেলেকে স্বাভাবিক করা যাবে না। না হলে মা বাবার সামনে কিভাবে প্রেম ভালোবাসার কথা গড়গড় করে বলে যাচ্ছে। তার কঠিন ছেলেটা কেমন বদলে গিয়েছে। মাহবুব অঞ্জুমানকে ইশারা দিল কিছু না বলার জন্য। প্রান্তিককে বলল, যাও বাবা, রুমে যাও, রেস্ট নাও। ডাইনিংয়ে শ্রাবণ, অন্তু, মাহবুব আর অঞ্জুমান বসে আছে। অঞ্জুমান প্রিয়তার দিকে তাকিয়ে বলল, এই মেয়েকে এক্ষুনি তার বাড়িতে দিয়ে আসো। আমি সহ্য করতে পারছি না যে আমার ছেলের গায়ে হাত তুলেছে। আমি কোনোদিনই এমন অসভ্য মেয়েকে আমার ছেলের বউ করে আনবো না। প্রিয়তা অঞ্জুমানের দিকে তাকিয়ে বলল, আম্মু, এখানে নিশ্চয়ই কিছু ঘটেছে। তুমি অযথাই ওকে ভুল বুঝছো। দাঁড়াও, আমি কথা বলছি ওর সাথে। প্রিয়তা রজনীকে খুঁজতে নিজের রুমে গেল, কিন্তু পেল না। দৌড়ে ছাদে গেল, সেখানেও রজনী নেই। আর তখন ছাদে শ্রাবণ প্রবেশ করলো। প্রিয়তা তাড়াহুড়ো করে বলল, এই রজনী, কি দেখেছো? তুমি আমার বউকে দেখেছো প্রিয়তা? মানে আমার বউ যার জন্মদিন আজ, বিখ্যাত মাফিয়া প্রান্তিক চৌধুরীর বোন। এই টুকরো কেক তো কপালে হলোই না, সাথে স্পেশাল উইশও করতে পারলাম না। শ্রাবণ, রজনীকে পাচ্ছি না। ও হারায়নি আছে। তুমি আগে এসো তো জান।
শ্রাবণের হাতে ছোট্ট মিনি কেক, স্পেশাল অর্ডার দিয়ে খুবই ছোট করে বানানো। শ্রাবণ নিজের হাতের কেকটা রেখে মিনি একটা মোমবাতি রেখে বলল, আগুন জ্বালাও। এরই মাঝে অন্তু ছাদে প্রবেশ করে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। প্রান্তিক ভাই জানলে আগুন তোর জীবনে জ্বালিয়ে দেবে শ্রাবণ। তুই এখানে কেন? ভাবি কই? ভাবিরে খোঁজ যা। আমি তোর স্পেশাল কেক খেতে এসেছি। এটা আমার বউয়ের জন্য এনেছি উইশ করতে। বাঘের বাসায় থেকেই তার বোনকে স্পেশাল উইশ। আরে ভাই, সে তো বুঝলাম, কিন্তু বাঘের বউয়ের দিক কুদৃষ্টি কেই দিল তাই বুঝছি না। সেটা তো আমিও ভেবে যাচ্ছি। যাক, আমি তো আর সিগারেট খাই না যে আমার দোষ হবে। আমি খাই বলে কি আমার দোষ হবে? তোর কথা শুনে এখন মনে হচ্ছে ঠাকুর ঘরে কে রে, আমি গলা খাই না। একটা নিরপরাধ ছেলেকে এইভাবে ফাঁসানো হচ্ছে। যাই হোক, আমি প্রিয়তাকে একটা উপহার দিতে এসেছি। কি দিবি? ফটাফট দিয়ে ভাগ এখান থেকে, আমি প্রেম করবো। অন্তু প্রিয়তার হাতে একটা বক্স দিয়ে বলল, জীবনে যেন কোনো দুঃখ না আসে তোমার প্রিয়। সুখী হও। হিংসায় জলে পুড়ে হাড় খাড় হয়ে যাচ্ছি। এই শালা বউ আমার, তুই এত দোয়া করিস কেন? হতেই পারে তোর চেয়ে আমার দোয়া খাঁটি বেশি। অন্তু নিচে নেমে গেল। শ্রাবণ বলল, ওর ভাবসাব কি? আরে ধুর, জানোই তো এমন রহস্যময় কথা বলে, বাদ দাও। প্রান্তিক রুমে বসে সিগারেট টেনে যাচ্ছে, একের পর এক সিগারেট টেনে যাচ্ছে। 2 আঙুলের ভাঁজে জ্বলন্ত সিগারেট নিয়ে জানালার পর্দা ভেদ করে প্রান্তিক দেখলো রজনী ফুল বাগানে ঘুরে বেড়াচ্ছে, ফুলে ফুলে হাত রেখে ঘুরছে। প্রান্তিকের চোখে বিশ্বজাহানের শ্রেষ্ঠ ফুল যেন আজ তার বাগানে ফুটেছে। প্রান্তিক রজনীর দিকে তাকিয়ে বলল, একদিন আমাকে ভালোবাসা হাউমাউ করে কাঁদবে, আমাকে জড়িয়ে ধরে বলবে আপনাকে ভালোবাসতে কেন এত দেরি করলাম আমি। সেদিন আসবেই রজনীগন্ধা, আমি অপেক্ষা করব। এই পৃথিবীতে যে যাকে ভালোবাসে তার দেয়া কষ্ট সহ্য করার ক্ষমতা রাখতে হয়, তাহলে ভালোবাসা যায় না। কারণ মানুষ সবার কথায় কষ্ট পায় না তো। যাকে ভালোবাসে তারই ক্ষমতা থাকে সামান্য কারণে কষ্ট দেওয়ার। কারণ ভালোবাসার মানুষের কাছেই মানুষের এক্সপেকটেশন বেশি থাকে। প্রান্তিক রজনীর দিকে যত দেখছে মুগ্ধ হচ্ছে। এত সরল, এত ভীতু, আবার এত সাহসী এই মেয়ে। রজনী, তুমি আর কতভাবে আমাকে তোমার দিকে টানবে? একটা থাপ্পড় দিয়েও পাগল করে দিলে। প্রান্তিক চৌধুরীর এমন সাহসী বউ না হলে হয় তুমি আমার যোগ্য। কিন্তু সামান্য কেকের জন্য এত বেশি রেগে গেলে কেন প্রাণ? অন্য কোনো কাহিনী নেই তো? এরই মাঝে প্রান্তিকের ফোনে ফোন এলো। ফোনের ওপাশ থেকে বলল, ভাই, বাবু বলছে প্রান্তিকের পছন্দের মাইয়ারে আমি আগে বিছানায় নিব। প্রান্তিক ফোন কেটে দিয়ে বলল, কুলাঙ্গারের বাচ্চা, নিজের অজান্তে নিজের বোন নিয়ে এমন কথা বললি। তুই না জেনে বলছিস, কিন্তু প্রান্তিক তোকে ছেড়ে দেবে না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আগে তোর বোনকে সামলায় নেই। প্রান্তিক হাতে জ্বলন্ত সিগারেট ফেলে অভিজ্ঞ দৃষ্টি নিয়ে রজনীর দিকে তাকালো। প্রান্তিক বিচক্ষণ মানুষ, ওর বিচক্ষণতা বলছে এইভাবে চললে কিছুই হবে না। রজনীর ভেতরে অন্য কোনো রাগ ঘৃণা জমে রয়েছে। রজনীর সাথে খোলামেলা আলোচনা করতে হবে, কি কারণে এত ঘৃণা। কাজটা আরও আগে করা উচিত ছিল। প্রান্তিক 2 প্যান্টের পকেটে হাত গুজে সোজা হয়ে গিয়ে রজনীর সামনে দাঁড়ালো। আচমকা প্রান্তিককে দেখেই রজনীর শরীর রাগে আবারও জ্বলে উঠল। প্রান্তিককে দেখেই মুখের হাসি বিলীন করে হাঁটা দিল তীব্র মেজাজের সাথে। প্রান্তিক রজনীর হাত ধরে টান দিয়ে বলল, তোমাকে স্পর্শ করার অপরাধে যদি আমাকে থাপ্পড় মারতে চাও, তাহলে আমার দ্বিতীয় গাল হাজির রজনীগন্ধা। রজনী নিজের হাত মোচড়াতে মোচড়াতে বলল, হাত ছাড়ুন আমার, ওই নোংরা হাতে আমার টাচ করবেন না। আপনি এমন ভাব করছেন যেন আমার অনুমতি ছাড়া আমাকে স্পর্শ করে খুব অপরাধ ভোগে ভুগছেন আপনি। প্রান্তিক সোজাসাপটা উত্তর দিল কঠিন ভাষায়, হ্যাঁ, তাই ভুগছি। তোমার অনুমতি ছাড়া আমি তোমাকে স্পর্শ করার কথা ভাবতেই পারি না। তোমার চোখে আমি নিকৃষ্ট হতে পারি, কিন্তু আমার চিন্তা ভাবনায় তুমি আমার সম্মানের পাত্রী, যা রক্ষা করার দায়িত্ব আমার। রজনীর চোখে তীব্র রাগ, রাগে ফুঁসে দাঁত কিরমির করে উঠে বলল, এত নাটক কি চান আপনি? এত ভালো সাজার কি আছে আপনার? আমার পেটে তখন বাজেভাবে হাত দিচ্ছিলেন কেন আপনি? কেন আমার পেটের নখের আঁচড় দিয়েছেন? কেন বারবার আমার পেটে চিমটি কাটছিলেন আপনি? ছি!
আপনাকে আমি মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না। যখনই আপনাকে নিয়ে আমি ভালো কিছু ভাবি তখনই আপনার কুৎসিত চেহারাটা প্রকাশ করেন আপনি। মানুষ এতটাও খারাপ হয়? এই বাগানে এখন কেউ নেই আপনার রাজত্ব। আপনার উদ্দেশ্য সফল করুন প্লিজ। শাড়ি কি আপনি খুলবেন, না আমি সাহায্য করব খুলে আপনাকে? আমার জীবনের কোনো পাপের ফলের জন্যই আপনার সাথে দেখা, বলতে পারেন আপনি? আমি সাধারণ গরিব ঘরের মেয়ে, কেন খেলছেন আমায় নিয়ে? আপনার উদ্দেশ্য সফল করে মুক্তি দিন আমার প্রান্তিক চৌধুরী। প্রান্তিকের শরীর কাঁপছে রাগে। এত বড় সাহসকার, কেউ রজনীর পেটে হাত দেবে? অতিরিক্ত রেগে গেলে প্রান্তিক কিছু বলতে পারে না, শুধু শরীর কাঁপে। রক্ত টকবক করে কাঁপা কণ্ঠে বলে, আমার রাজত্বে আমার রানীর শরীর স্পর্শ করার মতো দুঃসাহস কার আছে? এটুকু জেনে রেখো, রজনীগন্ধা আমার চোখ ফাঁকি দিয়ে বেশিক্ষণ কেউ বাঁচতে পারবে না। ওই দুটো হাত আমি কেটে এনে তোমার হাতে দিব। তুমি ফুটবল খেলবা এই হাত দিয়া, নাহলে আমার নাম প্রান্তিক চৌধুরী না। আপনি বলতে চাইছেন সে আপনি নন? কসম, আমি তোমাকে স্পর্শ করি নাই, আমাকে বিশ্বাস করো একবার তুমি। আমি সম্মান করি তোমাকে। তোমার একটু হাসি দেখলেই না আমি মুগ্ধ হই। তোমার চোখে আমার নেশা হয়। নিজের চেয়েও যাকে বেশি ভালোবাসি, যাকে বউ করে পেতে চাই, তাকে কেন আমি এভাবে স্পর্শ করব? রজনীর মন নরম হলো। হঠাৎ মনে হলো প্রান্তিক সত্যি বলছে। প্রান্তিকের কথায় বিন্দুমাত্র মিথ্যা নেই। নরম কণ্ঠে বলল, মাঝে মাঝে আপনাকে পৃথিবীর সবার থেকে ভালো মনে হয়, আবার মাঝে মাঝে খুব নিকৃষ্ট মনে হয়। কিন্তু কেন? প্লিজ তুমি খোলামেলা ডিসকাস করো। কিছু একটা ভুল তোমার মাঝে থেকে গেছে। তুমি জানো কি আছে তোমার মনে। প্লিজ বলো, কেন ওই মায়াবী চোখে এত ঘৃণা আমার জন্য? কেন এত ঘৃণা? কারণ আপনি মেয়েদের সম্মান দিতে জানেন না। কখনো অসম্মান করেছি তোমাকে? করেছেন? প্রান্তিক দুই ভুরু উঁচিয়ে কপাল টান টান করে সন্দিহানভাবে প্রশ্ন ছুড়ল, করেছি? হ্যাঁ, সেদিন আমি কলেজ থেকে ফেরার সময় আপনার চামচাগুলো আমায় আজে বাজে কথা বলছিল। অন্তর নাকি শ্রাবণ নাকি অন্যরা কেউ? অন্যরা। তুমি কিভাবে বুঝলে তারা আমার লোক? কারণ ওরা বারবার বলছিল ওস্তাদরে বলে ওই মেয়েরে বিছানায় নিবে। আর তখনই শ্রাবণ আপনাকে ওস্তাদ ডেকেছিল। তার মানে ওই নরক পিশাচগুলোর ওস্তাদ তো আপনি। আপনি নিজে আগে মেয়েদের বিছানায় নেন, তারপর ওদের মাঝে দেন। ছি, আপনার মতো পুরুষ মানুষদের দেখলেই না শরীর ঘিন ঘিন করে আমার। আপনাদের লজ্জা করে না ভালোবাসার কথা মুখে আনতে? প্রান্তিক থমথমে ভাবে গভীর দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রইল রজনীর দিকে। হালকা মাথা দুলিয়ে বলল, যাক, ওকে, রিল্যাক্স। এই হচ্ছে তাহলে মহারানীর রাগের কারণ? তো এইসবের পরেও ভালোবাসবো? একবার তো ভালোবেসে দেখে জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা অক্ষরে অক্ষরে বোঝাবো সত্যিকারের ভালোবাসা। সত্যিকারের ভালোবাসা কেমন হয় আর কিভাবে ভালোবাসতে হয়। এসব চরিত্রহীনরা আবার ভালোবাসতে জানে নাকি? শ্রাবণ আমাকে ওস্তাদ দেখেছে বলে তুমি শিওর হয়ে গেলে যে ওটা আমিই ছিলাম? তুমি জানো রজনী, এই শহরে ওস্তাদের অভাব নাই, সবাই ওস্তাদ হতে চায়। শ্রাবণ আমাকে এমনি ওস্তাদ ডাকে। ওই ছেলেদের সাথে আমার কোনো কানেকশন নাই। সেই ছেলেদের চরিত্রহীন ওস্তাদ আমি নই রজনী। আমি চাইলেই মেয়েরা লাইন দেবে, কিন্তু আমার কখনো ওরকম আগ্রহ জন্মায় নাই। হ্যাঁ, আমার অনেক এক্স ছিল, আমি রিলেশনে যেতে চাই নাই, ওরা ফোর্স করছে। আমি জাস্ট কয়েকদিন কথা বলে দেখছি পুরো লাইফ কাটাতে পারে কিনা। আমি ট্রাই করেছি, বাট মন থেকে কোনো সিগন্যাল তো পাইনি। 3 দিনও হয় না ব্রেকআপ বলে সরে এসেছি। বিভিন্ন মেয়ে আমাকে ডেটে ডেকেছে, কোনো রেস্টুরেন্টে গিয়েছি, খেয়ে চলে এসেছি, কেউ তার বাসায় ইনভাইট করেছে। আমার কোনো ফিলিংস আসে নাই। আমি তোমাকে সব সত্যি বলে দিলাম, কারণ পদে পদে তুমি সব জানতে পারবার আমাকে সেই চরিত্রহীন ট্যাগটাই দিয়ে যাবে। তবে আমি ভুল করেছি বিভিন্ন মেয়ের সাথে মিশে। আমি যদি আমার ফিউচার ছোটবেলায় দেখতে পেতাম, এটা যদি জানতাম তোমার নেশা ভরা চোখে তাকিয়ে আমার সর্বনাশ হবে, আমার আমিটাকে হারিয়ে ফেলবো। তোমাকে ভালোবেসে তাহলে কখনো কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরের কথা, তাকে পর্যন্ত দেখতাম না, তোমাকে ঠকাতাম না। আমার সিগারেট খাওয়ার মাত্রা বেড়ে গিয়েছে তোমাকে ভালোবেসে। সারাক্ষণ না মনের মাঝে অশান্তি লাগে, কেন আমি তোমাকে ঠকালাম? আমি অতীতে যে মেয়েদের সাথে কথা বলেছি এটা ঠিক হয়নি।
আমার খোদার সাথে আমি পাপ করছি, এটা আমার খোদা আমাকে মাফ করবেন না। আমি অনেক মেয়েদের সাথে মিশেছি, তুমি কারোর সাথে মিশো নিচ্ছ, আমি বুঝি আমি তোমার যোগ্য না, তবু তোমাকে চাইবো। আমি তোমাকে চাই, যদি তোমাকে নাও পাই তবুও চেয়ে যাব। আমাকে তুমি শুধু একটা সুযোগ দাও রজনীগন্ধা। আমার খোদার কাছে আমি সর্বক্ষণ সবসময় আমার এই পাপের জন্য মাফ চেয়ে থাকি, এর প্রায়শ্চিত্ত করে যাচ্ছি। জানি না আল্লাহ তাআলা আমাকে কি শাস্তি দিবেন, তবু আমি ক্ষমা প্রার্থী, সবসময় ক্ষমা চাই। কিন্তু তুমি আমাকে শাস্তি দিও না, বঞ্চিত করো না। তোমাকে দেখার পর, তোমার সাথে মেশার পর আমি কোনো অন্যায় করিনি। তোমার ভালোবাসার পবিত্রতা আমাকে শুধরে নাও। আমি কথা দিচ্ছি রজনীগন্ধা, আমার দুই চোখ শুধু তুমি ছাড়া পৃথিবীর কোনো নারীর দিকে তাকাবে না। একমাত্র তুমিই আছো যে আমাকে শুধরে নিয়ে অশুদ্ধ ছেলে থেকে শুদ্ধ করতে পারো। একটা সুযোগ দেবে আমায়? বাচ্চাদের মতো এমন করুণ আবদার করছে, তাও প্রান্তিক চৌধুরী। রজনীর কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। সে অকারণে মানুষটাকে ভুল বুঝে এসেছে। সে প্রান্তিকের গায়ে হাত তুলেছে, এ কি ক্ষমার যোগ্য? পৃথিবীর সমস্ত রাগ, অভিমান, ঘৃণা কোথায় যেন হারিয়ে গেল। প্রান্তিকের এমন মলিন মুখ দেখে রজনীর বলতে ইচ্ছে করছে, সত্যি আমি বড় দেরি করে আপনাকে ভালোবেসে ফেলেছি, এত দেরি করা আমার উচিত হয়নি। রজনীর মলিন মুখ দেখে প্রান্তিক আবারও বলল, আমি বিয়ের প্রস্তাব ফিরিয়ে নেব রজনী। আমি চেষ্টা করব তোমার ভালোবাসা জিতে নেওয়ার। যদি পারি সেদিনই তোমাকে বিয়ে করব। যেদিন তুমি আমাকে বলবে তুমি আমাকে ভালোবাসো, সেদিনই আমি তোমাকে বিয়ে করব। আমি তোমার মনের সাথে জোর করব না। রজনী এবার কেঁদে দিল। প্রান্তিকের দিকে তাকিয়ে কেঁদেই যাচ্ছে। প্রান্তিক বলল, প্লিজ কেঁদো না। এই পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক জিনিস হলো প্রিয় মানুষের চোখের পানি। এই যন্ত্রণাটা তুমি আমাকে দিও না। যখন এর জন্য আমি নিজেই দায়ী, তখন এর কষ্ট সীমাহীন। তুমি কাঁদলে আমার যে যন্ত্রণা হয় সেটা যদি বুঝতে পারতে, তাহলে এক ফোঁটা চোখের পানি ফেলে আমার পৃথিবীর শ্রেষ্ঠ শাস্তি দিতে পারতে। আমি আপনার যোগ্য না, কোনো দিক দিয়েই না। আমি আপনাকে শুধু কষ্টই দিয়েছি, ভুল বুঝেছি, খারাপ কথা বলেছি। আমার দু চোখ আমার যোগ্য জীবন সঙ্গীকে খুঁজে নিয়েছে। তুমি নিজেও জানো না তোমার যোগ্যতা। আপনার গায়ে হাত তুলেছি আমি, কি করব এখন আমি? আপনিও মারুন আমায়। আমি মানুষের মাঝে আপনার গায়ে হাত তুলেছি, আমাকেও মানুষের মাঝেই মারুন আপনি। তোমার প্রতি আমার তীব্র উইকনেস যা তুমি জানো না। ওই ফুলের মতো শরীরে আদর আর ভালোবাসা ছাড়া আমি আর কিছুই করতে পারবো না। এত কিছুর পরেও? হ্যাঁ, এত কিছুর পরেও যা কিছুই হয়ে যাক, আমি ভালোবাসবো তোমাকে, তোমার পিছু ছুটবো। এটাই আমার জীবনের চরম সার্থকতা। রজনী কেঁদে যাচ্ছে। তুমি কি আমার জন্য কাঁদছো? এভাবে কেঁদো না, প্রেমে পড়ে যাবা। একবার আমার প্রেমে পড়লে আর কোনোদিন আমার থেকে দূরে সরতে পারবে না, সেই ক্ষমতাই হারিয়ে ফেলবে। রজনী কি বলবে বুঝতে পারছে না, তার শুধু কান্না পাচ্ছে। এটা যে ভালোবাসার কান্না তা বুঝতে বাকি রইল না রজনীর। প্রান্তিকের সামনে থেকে দৌড় দিল। খানিক দূর যেতেই ধাক্কা খেলো অন্তুর সাথে, ধাক্কা খেয়ে পড়ে গেল। রজনী তাকিয়ে দেখলো অন্তু। অন্তু মৃদু হেসে বলল, ভাবি সাবধান, এইভাবে ছুটলে পড়ে যাবেন, আর সোজা গিয়ে প্রান্তিক ভাইয়ের কলিজায় লাগবে। দুটো দিন কেটে গেল। রজনীর ঘুম হয়নি প্রান্তিকের চিন্তায়। ভয়ঙ্কর ওই চেহারা, মাঝে এত মায়া, এত নরম একটা মন লুকিয়েছিল। তার মা ঠিকই বলেছিল, তার বাবা মানুষ চিনতে ভুল করে না। এরই মাঝে গ্রামে এক ঘটনা রটে গেল। সৈয়দ মনসুর আলীর মেয়ের চরিত্রের সমস্যা। সব মানুষের মুখে মুখে এই কথা রটে গেল, কিন্তু ঘটনাটা ছড়ালো কে? সব মানুষের হাতে হাতে প্রান্তিকের সাথে রজনীর ফুলবাগানে দাঁড়ানো হাত ধরা ছবি। গ্রামের মান ইজ্জত কি কিছুই রাখবে না মনসুর ভাই? তোমার মাইয়ারে দেখা তো মনে হয় ভাজা মাছ খান উল্টা খাইতে পারে না। এখন শহরে গিয়া সিনেমার মতন হাত ধইরা ফষ্টি নষ্টি কইরা বেড়াইতাছে। এই গ্রামের 8-5টা মাইয়া কি শিখবো? তোমার মাইয়ার কঠিন শাস্তি না দিলে গ্রামের সব মাইয়াই এইসব অকাম কইরা বেড়াইবো। তাও আবার যে সেই পোলা না, এই গ্রামের অর্ধেক জমি জমার মালিক মোহাম্মদ চৌধুরীর একমাত্র পোলার হাত ধইরা নাইচা বেড়াইতাছে। ওই পোলা কি তোমার মাইয়ারে বিয়া করবো কোনোদিন?
2-4 দিন হাত ধরে ঘুরবো, ফষ্টি নষ্টি কইরা ছাড়িয়ে দেবো। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।